হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম 2024 সালের একটা লেটেস্ট আমেরিকান সিনেমা ব্লিঙ্ক টুয়াইস সম্পর্কে, যেখানে আমরা দেখেছিলাম যে ধনী কিছু ব্যবসায়ীরা মেয়েদেরকে কিভাবে ফুসলিয়ে ফাসলিয়ে একটা দ্বীপে নিয়ে তারপর তাদের নেশা করিয়ে কেমনে কি করে এবং সেখান থেকে মেয়েরা কিভাবে বেঁচে আসে এবং সেখানে মেয়েদের সাথে কি পরিণতি হয়েছিল শেষ পর্যন্ত, মানে মেয়েরা যে লোভ করে গিয়েছিল ওদের সাথে, লাস্টের পরিণতিটা কি হয়েছিল সেটা আমরা দেখেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা দেখবো 2024 সালে চীনের সবচেয়ে নাম করা একটা থ্রিলার সিনেমা হোভারিং ব্লেড সম্পর্কে। অ্যাকচুয়ালি সিনেমাটা নির্মিত করা হয়েছে একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। তো হয়েছিল কি 1999 সালে একটা নাবালিকা মেয়েকে মনে করে কিছু নাবালক ছেলে রেপ করে মেরে ফেলে। কিন্তু দুনিয়ার সব জায়গায় 18 বছরের নিচে এক ধরনের শাস্তি, 18 বছরের উপর আরেক ধরনের শাস্তি। তো এই কারণে কি হয়, যেহেতু ওই ধর্ষক এবং খুনিগুলো নাবালক ছিল, তো এই কারণে ওরা বড় শাস্তি পাবে না। এই জন্য যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে ওর বাবা আইন নিজের হাতে তুলে নেয়। আর এরপর পাক্কা 10 বছর চীনের বিভিন্ন সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ এটা নিয়ে আন্দোলন করে। আর সেই হিসেবে 2009 সালে চীনের সংবিধানে একটা নতুন আইন আনা হয় যে তোমার বয়স যতই হোক পাপের উপর ভিত্তি করে তোমার শাস্তি হবে। মানে 12 বছরে তুমি যদি রেপ করো তাহলে তুমি তো বাচ্চা না, তুমি 18 বছরের সমান তুমি পাপ করবে, তুমি 18 বছরের সমানই শাস্তি পাবে। মানে কোনো বয়স কম দেখে আলগা পিরিত নাই। তো 1999 সালের সেই বাস্তব ঘটনা নিয়ে 2024 সালে একটা সিনেমা তৈরি করা হয়েছে। সেই সিনেমাটি আমরা এখন দেখবো। সিনেমাটি দেখতে গেলে তোমার গা জ্বলবে, মানে যেহেতু এটা একটা প্রতিশোধের সিনেমা। বিশেষ করে বাবা যখন প্রতিশোধ নিতে যাবে তখন তুমি পুরোপুরি বাবার পক্ষ হয়ে যাবে। মনে করো তোমার ভেতরে একটা আলাদা মনে করো জোশ চলে আসবে সিনেমাটা দেখার সময়। তো যাই হোক, IMDb-তে এটা রেটিং হচ্ছে 10-এ 6.1, বাট আমি বিশ্বাস করি এটা যদি হলিউডে আসতো 10-এ 7.5 পেত। তো যাই হোক, মাত্র 37 কোটি টাকা ব্যয় নির্মিত এই সিনেমাটি শুধুমাত্র লাভই করেছে হচ্ছে প্রায় 130 কোটি টাকা। তো এবার চলো আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনতে মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বাবার মেয়েকে দেখানো হয়। বাবার নাম হচ্ছে চ্যাং আর মেয়ের নাম হচ্ছে কুইন, এবং তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। তো মেয়ে কুইনের বয়স হচ্ছে 16 বছর, তবে তারপরেও ওর বাবা চ্যাং তার মেয়েকে একেবারে বাচ্চাদের মতো লালন পালন করে। মানে কি পড়বে না পড়বে, কখন খাবে না খাবে, মানে বাচ্চাদের মতো সবসময় টেক কেয়ার করে, যেটা কিনা কুইনের একদমই ভালো লাগে না। তবে এখানে বাচ্চাদের মতো ওকে কেয়ার করার কারণটা রয়েছে। এর কারণটা হচ্ছে ওর ছোটবেলাতেই মা মারা গিয়েছে। তো এই কারণে চ্যাং এর কাছে তার মেয়েই সবকিছু। চ্যাং সবসময় তার মেয়েকে এইটা পরামর্শ দেয়, ওইটা পরামর্শ দেয়, কোন ড্রেস পরে বাইরে যাবে, কোন ড্রেস পরে বাইরে যাবে না, কতক্ষণ বাইরে থাকবে, কই পড়ালেখা করতে হবে, কি খেতে হবে, সবকিছু বলে আর কি। তবে এই বিষয়গুলো কুইনের কাছে একদমই ভালো লাগে না। তবে কুইন তার বাবাকে অনেক বেশি ভালোবাসে, কারণ ওরও তো বাবা ছাড়া আর কেউ নেই। এমনকি ও হাতে বাবার জন্য একটা ট্যাটুও করিয়েছে, সেখানে লিখিয়েছে আমার বাবা আমার ট্যাটুকে ঘৃণা করে। তো যাই হোক, চ্যাং করে কি প্রতিদিন তার মেয়েকে কলেজে নিয়ে যায় আর তারপর কাজ শেষে সন্ধ্যায় পিক আপ করার জন্য স্টেশনে যায়। তো একদিন কলেজে যাওয়ার সময় কুইন তার বাবাকে বলে আমি একটা কুকুর পুষতে চাই, কিন্তু চ্যাং এটা নিষেধ করে, কারণ সে জানে এই কুকুর যদি সে ওকে কিনে দেয় লাস্টে ওই কুকুরের দায়িত্ব চ্যাংয়ের ঘাড়ে এসেই পড়বে, মানে ও এটার দেখভাল করবে না। তো এই জন্য না করে সে কুইনকে কলেজে নিয়ে আসে আর তারপর চ্যাং তার কাজে চলে যায়। তো এখানে আমরা জানতে পারি চ্যাং একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করে। তবে আজকে সন্ধ্যায় কিছু বাড়তি কাজ চলে আসার কারণে সে কুইনকে কল করে বলে যে আজকে আমি তোমাকে পিক আপ করতে যেতে পারবো না, তুমি একাই বাড়ি চলে যেও। তো এই সুযোগে কুইন করে কি তার বান্ধবীদের সাথে একটু এক্সট্রা সময় কাটায়, আর এইভাবে মোটামুটি ভালোই রাত হয়ে যায়। তো কুইন এরপর যখন স্টেশন থেকে বের হয়ে নির্জন রাস্তায় একা হেঁটে যাচ্ছিল তখনই দেখতে পায় যে একটা সাদা ভ্যান ওকে পিছু করছে। আর এইদিকে রাতে যখন চ্যাং বাড়িতে আসে সে কুইনকে দেখতে পায় না, আর এতে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। আর এরপর সে কুইনের নাম্বারে কল করে, বাট নাম্বারটা বন্ধ দেখায়। তো এরপর চ্যাং চিন্তিত হয়ে কুইনের সকল বান্ধবীকে কল করে, বাট সকল বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে কুইন তো 9টার সময় বেরিয়ে গিয়েছে। তো এরপর চ্যাং করে কি গাড়ি নিয়ে কুইনকে খুঁজতে বের হয়। আর এদিকে আমরা দেখতে পাই তার পরের দিন নদীতে একটা মেয়ের লাশ ভেসে আসতে দেখা যায়। তো পুলিশ টিম যখন সেখানে পৌঁছায় আমরা দেখতে পাই এই পুলিশ টিমকে লিড করছে ডিটেকটিভ জোশুয়া নামের একজন ব্যক্তি। আর মেয়েটির লাশ দেখেই ডিটেকটিভ জোশুয়া
বুঝতে পারে যে মেয়েটি মারা গিয়েছে 24 ঘন্টাও হয়নি। আর তারপর জোশুয়া তার অ্যাসিস্ট্যান্ট মিল্টনকে বলে, তুমি দ্রুত আমাদের আশেপাশের সকল থানার মেয়েদের মিসিং রিপোর্ট চেক করো, মানে যাদের মেয়ে হারিয়ে গিয়েছে খোঁজ খবর নেই তাদের রিপোর্ট চেক করো। তো এই মেয়েটির চেহারা যখন আমাদের দেখানো হয় আমরা বুঝতে পারি এটাই চ্যাং এর মেয়ে কুইন। আর এইদিকে চ্যাং থানায় তো কুইনের মিসিং রিপোর্ট করিয়েছিল, তো এই জন্য চ্যাংকে ডেকে আনা হয় মেয়েটিকে শনাক্ত করার জন্য। তো চ্যাং যখন মেয়েটির ট্যাটু দেখে চেহারা দেখার আগে তখনই বুঝতে পারে এটা ওর মেয়ে। তো এইখানে মনে করো যে একটা কি বলবো ইমোশনাল একটা দৃশ্য তৈরি হয়। বাবা তার মেয়ের জন্য কান্না করতে থাকে এবং তারপর মেয়ের লাশ কোলে নিয়ে বলতে থাকে ওকে প্লিজ হাসপাতালে নিয়ে যান, ও এখনো বেঁচে রয়েছে, ও বেঁচে যাবে হয়তো হসপিটালে নিলে। তো এই দৃশ্য দেখে পুলিশ অফিসার জোশুয়া সহ্য করতে পারে না, সে বাইরে বের হয়ে আসে। যদিও অনেক কেস হ্যান্ডেল করে কিন্তু আজকে সে সহ্যই করতে পারে না। আর তারপর সে চ্যাংকে জিজ্ঞাসা করে আপনার মেয়ের কি কোনো বয়ফ্রেন্ড ছিল? চ্যাং তখন নিষেধ করে। আর তারপর জোশুয়া চ্যাংকে বলে ফরেনসিক রিপোর্ট যখনই আসবে তখনই আমি আমার কাজ শুরু করে দেব। বাট পুলিশ স্টেশন থেকে চ্যাং যখন ফিরে আসছিল তখন জোশুয়ার যে তোমার অ্যাসিস্ট্যান্ট মিল্টন সে চ্যাংকে ভরসা দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা খুনিকে ধরবো। আর এই কথা শুনে জোশুয়া মিল্টনের উপর রেগে যায়। সে বলে কখনো এমন কোনো প্রমিস করবে না যেটা কিনা তুমি পূরণ করতে পারবে না, এটার কোনো গ্যারান্টি আছে আমরা পূরণ করতে পারবো? তো যাই হোক পরের দিন সকাল হওয়ার পরও চ্যাং পুলিশ স্টেশনের বাইরে বসেছিল। আর ফরেনসিক ডক্টর তখন জানায় যে মেয়েটার উপর অনেক খারাপভাবে নির্যাতন করা হয়েছে, তার শরীরে অনেক ক্ষত এবং তার ভেতরে 2 জন পুরুষের বীর্য পাওয়া গিয়েছে, মানে 2 জন পুরুষ এই মেয়েটাকে রেপ করেছে। এবং কুইনের শরীরে মেথাফিটামিন নামে ড্রাগসের ওভারডোজ পাওয়া গিয়েছে যে কারণে সে মারা গিয়েছে। এমনকি তার শরীরে ক্লোরোফর্মও পাওয়া গিয়েছে যা দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল। তো মর্গের রিপোর্ট পাওয়ার পরে জোশুয়া চ্যাং এর সাথে দেখা করতে যায়। তো চ্যাং তখন কান্নায় ভেঙে পড়ে এবং পুলিশ অফিসার জোশুয়াকে বলে ইস আমি যদি ওই দিন আমার মেয়েকে পিক আপ করতে যেতাম আজকে তাহলে সে বেঁচে থাকতো, কারণ কুইনি আমার জীবনের একমাত্র আশা ছিল, আমার জীবনের একমাত্র ভরসা ছিল। তো এটা শুনে জোশুয়া চ্যাংকে সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারে না। তো যাই হোক এরপর জোশুয়া জানতে পেরেছে যে কুইনকে অন্য কোথাও মারা হয়েছে এবং খুনি চেয়েছিল লাশটা নদীতে ফেলে দেবে এবং নদীর স্রোতে অনেক দূরে চলে যাবে, কিন্তু নদীতে একটা কুমের মতো ছিল বা পাক ছিল, এ কারণে কুইনের লাশটা কিনারে এসে থেমে গিয়েছে, লোকালে এসে থেমে গিয়েছে। আর খুনি খুবই ভীত হওয়ার কারণে লাশটাকে সে নদীতে ভাসিয়ে দিয়েছে, হয়তো সে আগে অন্য কোনো খুন করেনি বা তার ক্রিমিনাল রেকর্ড খুব কম রয়েছে। তো এরপর তারা মেট্রো স্টেশনের বাইরের সিসি ক্যামেরা ফুটেজ চেক করে এবং সেখানে তারা একটা সাদা রঙের ভ্যান দেখতে পায়, তবে গাড়ির নাম্বার প্লেটটিকে টেপ দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। আর এরপরে তারা গাড়ির ভেতরে একটা ছেলেকে দেখতে পায় যার চুলে কালার করা ছিল, টিকটক স্টারের মতো আর কি। আর এর পরের দিন আমাদের লেসন নামের একটা ছেলেকে দেখানো হয় যে ওই সাদা ভ্যানটা পরিষ্কার করছিল। আর তখন সে গাড়ির ভেতরে কুইনের ফোনটা পায়, মানে ওই মেয়েটার ফোন পায়। আর ওই মুহূর্তেই পুলিশ ওখানে তল্লাশি করার জন্য আসে, বাট লেসন করে কি ফোনটাকে পকেটে ভরে সেখান থেকে চলে যায়। আর ওই রাতের কথা মনে করে যে রাতে এই ঘটনাটা ঘটেছিল। অ্যাকচুয়ালি ও খুব ভীত লোক, ও গাড়িতে ওর 2 জন খুবই পাজি পাগলা টাইপ বন্ধুর সাথে বসেছিল। ওরা দুজনে নেশাগ্রস্ত এবং নেশা করতে করতে ওদের নজর পড়ে কুইনের উপর এবং ওরা সিদ্ধান্ত নেয় কুইনকে রেপ করবে এবং ওদের পরবর্তী শিকার বানাবে। তো এরপর ওরা কুইনকে গাড়ি নিয়ে ফলো করে আর তারপর সুযোগ বুঝে অজ্ঞান করে গাড়িতে নিয়ে আসে। বাট লিসন এই সবকিছু দেখে ভয় পেয়ে যায়, কিছু করার নেই, জাস্ট দেখতে থাকে, কারণ লিসন ওদেরও ভয় পায়। মানে ভীত লিসন এখানে বুঝতে পারে যে অন্যায় হচ্ছে, কিন্তু কুইনের উপর যে নির্যাতন হচ্ছে ওর ক্ষমতাই নাই কিছু বলার। তো এখানে আমরা এটা বুঝতে পারি যে এই 2 বন্ধু মানে ইউনান আর টিয়ান ওরা দুজনে মনে করে যে লিসনকে অনেক অত্যাচার করে বা বুলি করে আর কি। তো যাই হোক ইউনান আর টিয়ান দুজনে মিলে কুইনের উপর অনেক অত্যাচার করেছে এবং মনে করো ভিডিও শুট করেছে, পর্ন ভিডিও বানিয়েছে। আর এরপর ইউনান আর টিয়ান লিসনকে ভয় দেখায় যে যদি এই ব্যাপারে কাউকে কিছু বলিস তুইও কিন্তু ফেসে যাবি, কারণ তুইও আমাদের সাথে কিডন্যাপিং এর সময় ছিলি, তুইও অপরাধী। আর অন্যদিকে আমরা দেখি চ্যাং তার মেয়ে কুইনের সাথে কাটানোর সময় মনে করছে যেদিন সে সাদা স্কার্ট পরিয়ে তার মেয়েকে ছবি তুলিয়েছিল এবং সেই ড্রেস পরা অবস্থায় কুইনের লাশ পাওয়া গিয়েছে এবং সেই ছবিটাকে কুইনের শেষকৃত্য অনুষ্ঠানে লাগানো হবে। আর তারপর মেট্রো স্টেশন দেখে চ্যাং এর মনে পড়ে যে এই স্টেশন থেকে সে তার মেয়েকে রেগুলারলি পিক আপ করতো, মানে সব জায়গায় সে তার মেয়ের স্মৃতি দেখতে পাচ্ছিল। তো তার মেয়ের সকল স্মৃতি থাকলেও শুধুমাত্র তার মেয়েটাই নেই। আর এইদিকে টিভিতে দেখানো হয় যে কুইনের মৃত্যুতে একটা অসহায় বাবার কি অবস্থা হয়েছে। তো টিভিতে যখন কুইনের ছবি দেখানো হয় তখন লিসন পুরো শকড হয়ে যায়, কারণ ও জানতোই না যে পরশু রাতে যে মেয়েটাকে ওরা উঠিয়েছে তাকে মেরে ফেলা হয়েছে এবং লিসন বুঝতে পারে যে ওর বন্ধুরা ওকে মেরে ফেলেছে। আর তারপরও ইউনানের কাছে গিয়ে কুইনের ব্যাপারে জিজ্ঞাসা করে ওকে কি করেছিস, কিন্তু উল্টো ইউনান লেসনকে বাড়ে এবং টিয়ান লেসনকে বলে শালা তুই মুখ বন্ধ রাখবি, তা না হলে তোকে অবস্থা করবো বুঝছিস। তো এতে লেসনের অনেক রাগ হয়, বাট ওর তো কিছু করার নেই। তো ও করে কি কুইনের মোবাইলটা অন করে এবং তারপর মেসেজ চেক করে এবং দেখতে পায় যে এখানে ওর বাবা মেসেজ করেছে। তো এরপর লেসন করে কি কুইনের মোবাইল থেকে ওর বাবাকে ফিরতে একটা মেসেজ পাঠায় এবং লিখে দেয় তোমার মেয়ে কি অবস্থা ইউনান আর টিয়ান করেছে। আর তারপর সে ইউনান মানে ওই টিকটক টাইপের যেটা ওর ঠিকানা করে কি ওকে মেসেজ করে দেয় এবং এর সাথে এটাও জানায় যে ওর ঘরের চাবি লাইটের উপরে থাকে ঘরের সামনের। আর মেসেজ করার পরে লেসন করে কি ফোনটাকে নদীতে ফেলে দেয়, মানে এই কাজটা এই জন্যই করলো যাতে ওদের শাস্তি হয়। তো লেসন এখানে এই জন্যই মেসেজটা দিল, মানে ও তো আর শাস্তি দিতে পারছে না কিন্তু বুঝতে পারছে খুব খারাপ একটা কাজ হয়েছে, ওরা শাস্তি পাক যে কোনো ভাবে। তো চ্যাং যখন এই মেসেজটা পায় যে ওর মেয়ের নাম্বার থেকে মেসেজ এসেছে, ও করে ওর মেয়ের নাম্বারে কল করার চেষ্টা করে কিন্তু ফোনটা বন্ধ, আমরা তো জানি ফোনটা নদীতে রয়েছে। তবে ওই মেসেজে যে ঠিকানাটা দিয়েছে চ্যাং করে কি সেই ঠিকানায় চলে যায় আর লাইটের উপর সত্যি সত্যি চাবি পায় এবং সেটা দিয়ে খুলে ভেতরে চলে আসে। আর কিছুক্ষণ পরে শয়তান ইউনান আসে ঘরে আর তখন চ্যাং করে কি
ঘরের একটা পিলারের পেছনে লুকিয়ে পড়ে। আর তখন ওই জায়গাতে চ্যাং ওর মেয়ের ব্যাগ পরে থাকতে দেখে, স্কুল ব্যাগ, এবং এটা দেখে ওর চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে। বাট তখনই ওই শয়তান ইউনান করে কি, কুইনকে যে রেপ করেছে সেই ভিডিও চালু করে এনজয় করতে থাকে। তো মেয়ের এই শব্দ শুনে বা এই দৃশ্য দেখে চ্যাং আর সহ্য করতে পারে না, বাইরে বেরিয়ে আসে এবং ইউনানের ওপর পাগলের মতো আক্রমণ করে। দুজনের মধ্যে অনেক হাতাপাই হয় এবং চ্যাং তো বুড়ো মানুষ, ও যখন পারছিল না তখনই ভিডিও থেকে বেরিয়ে আসে কুইনের আর্তনাদ যে বাবা বাঁচাও, আমাকে বাঁচাও। তো এই শব্দ শুনে চ্যাং এর মাথায় রক্ত উঠে যায় এবং ইনস্ট্যান্টলি চ্যাং করে কি ইউনানকে টর্চার করতে করতে মেরে ফেলে। আর এরপর চ্যাং বাড়িতে এসে কুইনের রাখা অল্প কিছু আইসক্রিম বেঁচেছিল সেগুলো কান্না করতে করতে খেতে থাকে। মানে বুঝতেই পারছো অল্প বয়সে একমাত্র মেয়েকে হারানোর কষ্ট তার কেমন থাকতে পারে। পুরো ঘর ভরা কুইনের স্মৃতি, আর সেই স্মৃতি চ্যাংকে শান্তিতে বসতেও দেয় না। আর চ্যাং কিন্তু এখানে ওই শয়তান ইউনানের ফোন নিয়ে এসেছিল, আর ওই ফোনে তখন টিয়ান এসএমএস করে যে সে শিপিং টাউন চলে আসছে। আর লেসন তো মেসেজে ইউনান আর এই টিয়ানের নামই বলেছিল। তো চ্যাং বুঝতে পারে এইটাই সেই দ্বিতীয় খুনি। তো এরপর সে টিয়ানের ছবি নিয়ে শিপিং টাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এইদিকে পুলিশ ইউনানের লাশ খুঁজে পায়। আর এরপর পুলিশ কম্পিউটারে কুইনের উপর অত্যাচারের ভিডিও পায়। আর অন্যদিকে এরপর যখন চ্যাং এর বাড়িতে পুলিশ যায় তখন তার কাপড়ে রক্তের দাগ পায়। তো এটা দেখে পুলিশ অফিসার যশোয়া বুঝতে পারে যে ইউনানকে কুইনের বাবা চ্যাংই খুন করেছে। কিন্তু এরপর তারা যখন চ্যাংকে কল করে চ্যাং এর ফোনটা বন্ধ ছিল। তো এখানে পুলিশের যে অ্যাসিস্ট্যান্ট মিল্টন এটা দেখে অবাক হয়ে যায় যে কুইনের খুনির খবর আমরা পুলিশরা গোয়েন্দা বিভাগরা মিলে যেখানে কিছু করতে পারলাম না সেখানে চ্যাং 2 দিনে কিভাবে খবর পেল, মানে কিভাবে জানতে পারলো যে ওইটাই খুনি। তবে আমরা তো জানি কাহিনী কিভাবে কি হয়েছে, লেসন বলে দিয়েছে। তো যাই হোক এরপর তারা চ্যাং এর লাস্ট লোকেশন থেকে জানতে পারে যে সে শহর থেকে বেরিয়ে গিয়েছে। তো এরপর পুলিশ করে কি ইউনান মানে যেটা মারা গিয়েছে ওর ব্যাপারে সকল তথ্য বের করে এবং তারা জানতে পারে যে তার একমাত্র বিশেষ বন্ধু রয়েছে টিয়ান, মানে এই দুইজনই একসাথে থাকে এবং টিয়ান এই ধনী বাবার একমাত্র ছেলে এবং ইউনান আর টিয়ানের বয়স 18-এর নিচে, মানে তারা অপরাধ করলে খুব বেশি শাস্তি পাবে না, 5, 6, 7 বছরের মনে করো যে পুনর্নির্বাসন পাবে এরকম একটা কিছু, রিহ্যাবে নিয়ে যাবে। তো এরপর পুলিশ আরো তদন্ত করলে জানতে পারে যে ওদের আরেকজন ফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে লেসন। তো এরপর পুলিশ লেসনের কাছে যায় কিন্তু লেসন তো যায় না যে টিয়ান কোথায় রয়েছে। বাট লেসনের অবস্থা দেখে জোশুয়া বুঝতে পারে যে লেসনকে ওরা অনেক টর্চার করে, মানে ওকে অনেক বুলি করে আর এই কারণে ভয় পেয়ে রয়েছে। তো এই জন্য জোশুয়া করে কি লেসনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে জিজ্ঞাসা করে। আর তখন লেসন সব বলতে থাকে যে ওরা গ্যাংজি নামের একটা লোকের সাথে মিলে অনেক খারাপ কাজ করে, মাদক ব্যবসা তারপর নারী ব্যবসা এগুলো করে। আর অন্যদিকে চ্যাং শিপিং টাউনে আসে আর এই এত বড় শহরে তাকে এখন টিয়ানকে খুঁজতে হবে। আর তারপর সে করে কি একটা মোটেলে ঘর ভাড়া নেয় আর এই মোটেলটি জিয়া নামের একটা মেয়ে চালাতো। আর এইদিকে লেসনের খবর ওর বাবা মাও জানতে পেরেছে যে ওর বন্ধু বান্ধব এগুলো করেছে, পুলিশি কেস হয়েছে। তো তখন ওর বাবা ওর উপর অনেক রেগে যায় এবং অনেক ওকে ছোট করতে থাকে। তো এইবার লেসন আর চুপ থাকতে পারে না। লেসন তার বাবাকে বলে আপনার এরকম ব্যবহারের কারণে আমি ভীতু হয়েছি, স্কুলের সকল বাচ্চারা আমাকে মারে, বুলি করে, বাইরে বেরোতে পারি না, সবাই আমাকে বুলি করে, আপনার ভয় আমাকে ঘরের ভেতর থেকে কাপুরুষ বানিয়েছে আর সেটার ফল আমি পাচ্ছি। আর এইদিকে আমরা দেখি পুলিশ যেটা মারা গিয়েছে ওই ইউনানের বাসার কম্পিউটারে আরো অনেক মেয়ের অ্যাডাল্ট ভিডিও পায়, মানে ওরা প্রায় তাহলে এরকম মেয়েদেরকে ভিডিও করতো। তো ওদের মধ্যে থেকে নিনা নামের একটা মেয়ের সম্পর্কে ওরা তথ্য পায় যে অন্য শহরে গিয়েছে। আর আরেকটা মেয়ে রয়েছে হচ্ছে ইউনি যে কয়েক মাস আগে আত্মহত্যা করেছে এবং থানা ওর বাবা এটা নিয়ে মামলাও করেছিল। তো এরপর ইউনি নামের মেয়েটির বাবাকে ডাকা হয় আর এখানে উল্লেখ্য ইউনির উপরেও কুইনের মতোই অত্যাচার করা হয়েছিল আর তারপর সে আর কি সুইসাইড করেছে। তো যাই হোক পুলিশ স্টেশনে আমরা দেখতে পাই টিয়ানের বাবা মা এসেছে এবং তারা উল্টো টিয়ানের গুণগান করতে থাকে। আর তিনি পুলিশ অফিসার যশোকে বলেন দেখুন টিয়ান তো একটা নাবালক, বয়স মাত্র 17 বছর। বাট তখন পুলিশ অ্যাসিস্ট্যান্ট মিল্টন বলে এতই নাবালক যে মেয়েদের ধর্ষণ করতে ঠিকই পারে, হত্যা করতে ঠিকই পারে, বাট টিয়ানের মা এটা মানতে রাজিও নয় তার ছেলে এমনটা কিছু করতে পারে। আর তখন টিয়ানের বাবা বলে আচ্ছা যদি আমার ছেলের নামে কোনো কথা উঠে থাকে সমস্যা নেই, আমরা ভর্তুকি দিয়ে দেবো। আর এখানে লক্ষ্য টিয়ানের বাবা মা কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক টাকা পয়সার মালিক, রাজনৈতিক ভাবে পাওয়ারফুল। বাট এই কথা শুনে পুলিশ অফিসার যশোয়া রেগে যায় কিন্তু সে নিজের উপর কন্ট্রোল রাখে কারণ তাকে যা করতে হবে ঠান্ডা মাথায়। তো যাই হোক পুলিশ স্টেশন থেকে যখন টিয়ানের বাবা মা বাইরে বের হতে লাগে তখনই ইউনির বাবা তাদের উপর আক্রমণ করে। অ্যাকচুয়ালি ইউনির বাবাও ওই টিয়ানের উপর মামলা একসময় করেছিল কিন্তু রাজনৈতিক এবং ক্ষমতা বলে বা টাকা পয়সার জন্য ওরা বেরিয়ে এসেছে। তো যাই হোক যশোয়া এখানে ইউনির বাবাকে থামায় কিন্তু যশোয়া বুঝতে পারে এরকম একটা অসহায় বাবার কাছ থেকে আর কি আশা করা যায়। তো ইউনির বাবা এখানে বলে আমি যেটা করতে পারিনি কুইনির বাবা চ্যাং সেটা করছে, আমার যে মেয়ে ইনজেকশনের সুই দেখে ভয় পেত সেই মেয়ে আমার বিল্ডিং থেকে আত্মহত্যা করেছে। তো আমি চাই চ্যাং সবগুলোকে শাস্তি দিক, তাহলে আমার মেয়ের আত্মা চ্যাং এর মেয়ের আত্মা শান্তি পাবে। তো যাই হোক কুইনের এই কেস দেখে যশোরের 15 বছরের পুরনো একটা কেসের কথা মনে পড়ে যেখানে 13 বছরের কয়েকটা ছেলে মিলে 10-12 বছরের একটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছিল। আর এইটা যখন আইনি লড়াইতে যায় ওরা নাবালক বলে ওদের শাস্তি অনেক কম হয়েছিল। তো এখানে পুলিশ অফিসার যশোয়া ভাবতে থাকে যে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, বাচ্চারা খারাপ পথে চলে যাচ্ছে এবং তারা অল্প বয়সেই বড়দের চেয়ে বা বুড়োদের চেয়ে বেশি খারাপ কাজ করছে কিন্তু তাদের এই বয়সটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, মানে মনে করে নাবালক ছেলে। তো যাই হোক অন্যদিকে আমরা দেখতে পাই চ্যাং পুরো শহরে টিয়ানের ছবি দেখিয়ে তাদের খোঁজার চেষ্টা করে কিন্তু সে কোথাও টিয়ানকে খুঁজে পায় না। আর এইদিকে ইউনির বাবা চই পুলিশকে বলে আপনি যাই করুন না কেন আমার বিশ্বাস বাবারই জয় হবে, চ্যাং সবগুলোকে শাস্তি দিতে পারবে, আমি এর বেশি অন্য কিছু আর চাই না, আইন কোনোভাবেই দুর্বলদের বিচার দিতে পারে না। তো আমি চাই চ্যাং
টিয়ানকে টর্চার করে মারুক। তো এখানে সত্যি বলতে পুলিশও এটাই চায়, কারণ পুলিশের হাত পা তো বাঁধা, আবার পুলিশের এইদিকে আইনের কাছেও হাত বাঁধা। তো যাই হোক, এদিকে আমরা দেখি মোটলে বসে চ্যাং করে কি ইননের বাসা থেকে আনা পেন ড্রাইভ দেখতে থাকে, যেখানে টিয়ানের বেশ কিছু ভিডিও ছিল। আর ওই ভিডিওতে সে একটা গ্যারেজের নাম দেখতে পায়, আর এই গ্যারেজটা এই শিপিং টাউনে রয়েছে। আর অন্যদিকে জোশুয়া জানতে পারে টিয়ানের আসল নাম হচ্ছে মেকন, আর এই নামে তার উপর অনেক কেস রয়েছে, যেমন চুরি, ড্রাগ ডিলিং এবং পর্নো ভিডিও মেকিং। কিন্তু টিয়ানের বাবা ওকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য টিয়ানের নতুন একটা ভোটার আইডি কার্ড করেছে, নতুন একটা আইডেন্টি করেছে, নতুন শহরে নিয়ে এসেছে এবং ওর নাম দিয়েছে হচ্ছে মেকন থেকে টিয়ান। মানে ওর ফ্যামিলি মূলত ছেলেকে খারাপ কাজে বাহাবা দিচ্ছে, আটকাচ্ছে তো না, উল্টো মনে করে ছেড়ে দিয়েছে। এরকম কিন্তু বাস্তবেই হয়, ছেলেকে আটকায় না, ইচ্ছা মতো ছেড়ে দেয়, তারপরে দুর্ঘটনা ঘটায়, বাবা মাই ছাড়িয়ে নিয়ে আসে। মানে এটা তো এক ধরনের প্রশ্রয়, তাই না? তো যাই হোক, এরপর পুলিশ জানতে পারে টিয়ান যে গ্যাংজি নামের একজনের সাথে ড্রাগ ডিলারের সাথে কাজ করে, সে শিপিং শহরে রয়েছে এবং ওখানে তার একটা গ্যারেজ রয়েছে। তো এরপর পুলিশ শিপিং শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এইদিকে আমরা দেখি পরের দিন চ্যাং করে কি গ্যাংজির গ্যারেজে চলে আসে। তো চ্যাং সেখানে সে টিয়ানের খোঁজ করে, কিন্তু তখন সেখানে থাকা গ্যাংজি চ্যাংকে উল্টো মারতে থাকে। আর তখনই চ্যাং সেখানে তার মেয়ের পর্ন ভিডিওর সিডি দেখতে পায়, মানে নাম দেখতে পায়। আর তখন চ্যাং রেগে গিয়ে গ্যাংজি এবং তার লোকদের উপর আক্রমণ করে। তো এখানে গ্যাংজি করে কি চ্যাংকে মারার জন্য শর্টগান বের করে, বাট তখন চ্যাং করে কি সেই শর্টগান উল্টো ছিনিয়ে নিয়ে ওর উপরেই গুলি করে। তবে ভাগ্য ভালো গুলিটা ওর অল্পের জন্য বিচিতে না লাগে হচ্ছে ঠ্যাঙে। তো এই কারণে গ্যাংজি জাস্ট আহত হয়, তবে গ্যাংজি ভয় পেয়ে গিয়েছে। তো গ্যাংজি তখন ভয়ে চ্যাংকে বলে, আব্বা আব্বা প্লিজ আমারে কিছু কইও না, আব্বা আমি বলে দিচ্ছি টিয়ান কোথায় রয়েছে। টিয়ান রয়েছে জঙ্গলের ভেতরে ভিরেনা নামের একটা হোটেলে। তো এরপর চ্যাং করে কি শর্টগান এবং কিছু গুলি নিয়ে সেখান থেকে বের হয়। আর এদিকে পুলিশ কিন্তু চ্যাং এর বিরুদ্ধে অলরেডি ওয়ারেন্ট জারি করে দিয়েছে এবং খবরে অলরেডি চ্যাং এর খবর দেখানো হচ্ছে। তো চ্যাং এর খবর যখন খবরে দেখানো হচ্ছিল, তখন মোটেলের ওই মালিক জিয়া এটা দেখে অবাক হয়ে যায়। আর এরপরও আসা হচ্ছে চ্যাং এর ঘরে, বাট ওখানে চ্যাং ছিল না। বাট ওখানে থাকা চ্যাং এর সব জিনিস দেখে এবং ল্যাপটপে ওর মেয়ের সাথে হওয়া অত্যাচারের ভিডিও যখন ও দেখতে পায়, ও তখন বুঝতে পারে যে চ্যাং যেটা করছে সঠিক কাজই করছে। আর এই দিকে আমরা দেখতে পাই জোশুয়া গ্যাংজির গ্যারেজে আসলেও জানতে পারে যে এই গ্যারেজটি মূলত অ্যাডাল্ট ভিডিও বা পর্ন ভিডিও বা খাঁটি বাংলা যেটাকে বলে 3x ভিডিও বানানোর আড্ডাখানা ছিল আর কি। বিভিন্ন মেয়েদেরকে জোর করে এনে ভিডিও বানানো হতো, আর তারপর সেই ক্যাসেটগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। আর এই কাজগুলো করতে হচ্ছে টিয়ান, ও মূলত মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এনে ভিডিও করে তারপর গ্যাংজিকে পাঠাতো। আর এরপর সিসিটিভি ক্যামেরা দেখে জোশুয়া এটাও জানতে পারে যে চ্যাং এই শিপিং টাউনে এসেছে, মানে এই গ্যারেজে একটু আগে এসেছিল। আর সে বুঝতে পারে যে পুলিশের ব্যর্থতা বা আইনের ব্যর্থতা একটা বাবাকে খুনি বানিয়ে দিয়েছে। আর এইদিকে মোটেলে ফেরার পরে চ্যাং জানতে পারে যে এই মোটেলের মালিক জিয়া ওর এখানে আসার কারণ জানতে পেরেছে, কিন্তু জিয়া ওকে পুলিশে ধরিয়ে দেয় না, ওকে আরো লুকিয়ে রাখে এবং জিয়া বলে তুমি যেটা করছো একদম ঠিক করছো, ওদের এরকমই হওয়া উচিত। আর তারপর জিয়া চ্যাংকে তার বিশেষ একটা গোপন রুমে লুকিয়ে রাখে। তো এখানে আমরা জানতে পারি জিয়ারও একটা ছেলে ছিল যে মারা গিয়েছে, আর এ কারণে সে বাবার কষ্টটা বুঝতে পারছে। তো জিয়া তখন চ্যাংকে বলে, আমি জানি না তোমার মেয়ে কি চায়, হয়তো তোমার মেয়ে এটা চায় যে তার আত্মার শান্তির জন্য ওদের শাস্তি হোক, কিন্তু হয়তো এটাও চায় না যে ওর বাবা খুনি হোক। কিন্তু চ্যাং তখন জিয়াকে বলে, আমার মেয়ের অপরাধে যদি ধরাও পড়ে তাহলে কি হবে, ওদের 7, 8, 10 বছর জেল হবে, আর এরপর জেল থেকে বের হয়ে আবার স্বাধীনভাবে ঘুরে চলবে এবং নিজের করা পাপটার কথা ভুলে যাবে। কিন্তু আমার কি হবে, আমি তো মরার আগ পর্যন্ত আমার একটা মাত্র মেয়েকে আর ভুলতে পারবো না। তো খুনের বদলে খুন এটা করলে একমাত্র আমার মেয়ের আত্মা শান্তি পাবে, আমার আত্মাও শান্তি পাবে। আর এইদিকে আমরা দেখি মিল্টন করে কি গ্যাংজির গ্যারেজে পাওয়া ভিডিওগুলো দেখছে, আর তখনও একটা ভিডিওতে ভিরেনা হোটেল দেখতে পায়, জঙ্গলের ভেতরে সেই হোটেলটা। তো এরপর পুলিশ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে চ্যাং সেই ভিরেনা হোটেলের খবর নেয়, যেটা একটা জঙ্গলের মাঝামাঝিতে অবস্থিত, যদিও এটা একটা পরিত্যক্ত হোটেল আর কি। তো যাই হোক, পরের দিন আমাদের চ্যাং করে কি সেই হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তবে পুরো শহরে পুলিশ ঘুরছে। তো এ কারণে জিয়া করে কি তার নিজের পিকআপ নিয়ে চ্যাংকে ভিরেনা হোটেলে পৌঁছে দিতে চায়। আর তারপর পুলিশের কাছ থেকে বেঁচে ওরা শহরের বাইরে চলে আসে ঠিকই, কিন্তু পাহাড় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তো এ কারণে জিয়া যখন সামনে দেখতে যায়, তখনই চ্যাং নিজে নিজে করে কি ট্রাক থেকে একাই নেমে হোটেলের দিকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। আর এইদিকে জোশুয়া তার টিম নিয়ে ভিরেনা হোটেলে চলে আসে, তবে সেখানে তারা টিয়ানকে খুঁজে পায় না, কিন্তু নিনা নামের একটা মেয়েকে খুঁজে পায়, যার সম্পর্কে পুলিশের রিপোর্ট ছিল যে সে মিসিং রয়েছে, মানে অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, পুলিশকে দেখে উল্টো ভয়ে পালানোর চেষ্টা করে এবং দেখা যায় যে নিনা এখানে অনেক ভয়ে ছিল। অ্যাকচুয়ালি টিয়ান ওরও রেগুলারলি অ্যাডাল্ট ভিডিও শুট করতো। তো নিনা তখন পুলিশকে বলে যে টিয়ান আমাকে ভয় দেখিয়েছে যে আমি যদি ওর কথা না শুনে আমার ভিডিও ইন্টারনেটে আপলোড করে দেবে। লাইক সিরিয়াসলি, তো রেগুলারলি পর্ন ভিডিও শুট হচ্ছে, এগুলো ইন্টারনেটে আপলোড হচ্ছে না, মানে ব্যাপারটা অনেকটা এরকম সানি লিওনের কোনো নুড ভিডিও রয়েছে তুমি ভাইরাল করে দেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তখনই আবার টিয়ান হোটেলের দিকে আসছিল, আবার ওর জন্য চ্যাং জঙ্গল অপেক্ষা করছে। আর পুলিশও যখন টিয়ানের মোটরসাইকেলের শব্দ শুনতে পায় তখন তারা অ্যালার্ট হয়ে যায়। কিন্তু হোটেলে ঢোকার আগে টিয়ান করে কি নিনাকে কল করে, তবে নিনা তখন পুলিশের পক্ষে না থেকে উল্টো টিয়ানকে কল করে, যে বলে পুলিশ রয়েছে, এখান থেকে পালিয়ে যাও। মানে ব্যাপারটা আমি বুঝিয়ে বলি, মূলত এই মেয়েটাও ওই টিয়ানের সাথে জড়িত, আর এর সাথে মাদকাসক্ত এবং মনে করো যে ওই টিয়ানকে সকল ব্যাপারে হেল্প করে। তো যাই হোক, এরপর পুলিশ টিয়ানকে ধরতে বের হয়, বাট তখন টিয়ান বাইক নিয়ে পালাতে শুরু করে। আবার ওদিকে চ্যাং তো লুকিয়েছিল, ও করে কি টিয়ানের উপর শটগান দিয়ে গুলি করতে শুরু করে এবং গুলি ওর বাইকের গায়ে লাগে। আর তখন টিয়ান তো ভয়ে বাইক রেখে জঙ্গলের দিকে পালাতে শুরু করে, কিন্তু চ্যাং তখনও তার পিছু করতে থাকে। আর চ্যাংকে দেখে জোশুয়া করে কি চ্যাং এর পিছু করে, আর এইদিকে টিয়ান লুকিয়ে পড়ে। আর
চ্যাং করে কি জোশুয়ার কাছ থেকে পালিয়ে ভিরানা ওয়াটার পার্কে লুকিয়ে পড়ে। আর ওই মুহূর্তে জোশুয়া চ্যাংকে গান ফায়ার করে আটকানোর চেষ্টা করে, তবে ডাইরেক্ট চ্যাংকে গুলি করে না। তো তখন চ্যাং থেমে যায় এবং জোশুয়াকে বলে পুলিশ বা আইন তো আমাকে কোনো সাহায্য করতে পারবে না বা পারেও নি, আর এই কারণে আমার প্রতিশোধ আমাকেই নিতে হবে। ওই শয়তানগুলো আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে আর তার বদলে আমি ওদের জীবন নেব। তুমি চাইলে আমাকে গুলি করতে পারো, কিন্তু তুমি যদি গুলি করতে চাও তাহলে প্রথমে আমার মেয়েকে আগে ফিরিয়ে দেবে, তাহলে আমি ওর জীবন ভিক্ষা দেবো। তো যখন চ্যাং এই কথা বলে তখন জোশুয়ার চোখের সামনে, পুলিশ অফিসারের চোখের সামনে চ্যাং এর মেয়ে কুইনের সেই মরা লাশ ভেসে ওঠে। সে ইমোশনাল হয়ে পড়ে আর এই কারণে সে চ্যাংকে গুলি করতে পারে না, মানে বুঝতে পারে যে একটা বাপ কম দুঃখে খুনি হয়নি। আর তখন চ্যাং সেখান থেকে চলে যায়। আর তারপর চ্যাং তার মেয়ের কথা মনে করে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে পড়ে এবং সে তার মোবাইল চালু করে এবং কুইনের শেষ মেসেজটা আবারও দেখে কান্না করতে থাকে। আর এদিকে পুরো পুলিশ ফোর্স তো চ্যাং আর টিয়ানের খোঁজ করছে। আবার জোশুয়াও এই পুরো ব্যাপারটি নিয়ে অনেক বেশি ডিস্টার্ব হয়ে গিয়েছে যে আমাকে একটা খুনিকে বাঁচানোর জন্য কষ্ট করতে হচ্ছে, যে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে তাকে আমার বাঁচাতে হবে, আর ওকে বাঁচানোর জন্য আমার মেয়ে হারা একটা বাবাকে হত্যা করতে হবে বা তাকে গ্রেফতার করতে হবে। তো এরপর সে তার অ্যাসিস্ট্যান্ট মিল্টনকে বলে 15 বছর আগে আমার সামনে ঠিক এরকম একটা কেস এসেছিল। কয়েকটা দুষ্ট নাবালক ছেলে, 12-13 বছরের বয়সের কয়েকটা ছেলে 10-11 বছরের একটা মেয়েকে রেপ করে টর্চার করে মেরে ফেলেছিল, আবার ভিডিও করেছিল। তবে নাবালক হওয়ার কারণে ওদের শাস্তি অনেক কম হয়েছিল এবং 7-8 বছরের শাস্তি শেষ করে ওরা পৃথিবীতে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন ওরা কিছুই করেনি, উল্টো ওদের আরো পার্ট যে আমরা এটা করে আসছি ওইটা করে আসছি। মানুষের ওদের উল্টো ভয় পায়, ওদের লাগে যেন আরো ডিগ্রি অর্জন হয়েছে। কিন্তু ওরা যে পাপটা করেছে তার জন্য ওই মেয়ের বাবা মায়ের জীবন কিন্তু আজও নরক হয়ে রয়েছে। কোনো আইন কিন্তু ওই মেয়ের বাবা মার বুক আবার ভরে দিতে পারেনি, সেই মেয়েকে এনে দিতে পারেনি। তো এটা কোন ধরনের আইন? এটা কোনো আইন হতে পারে না। ওরা নাবালক বলে খালি বারবার সুযোগ নেবে। অন্যায় তো অন্যায়, ছোট পোলাপান যদি বড়দের মতো অন্যায় করে তাহলে আইন তাদের জন্য কেন সমান হবে না? এত বিভেদ কেন? আর এদিকে আমরা দেখি টিয়ান করে লেসনকে কল করে এবং বলে আমার টাকা শেষ হয়ে গিয়েছে, কালকে সকাল 8টার মধ্যে কিছু টাকা নিয়ে আমার কাছে আসবে স্কয়ার স্টেশনে। আর এইদিকে আমরা দেখি লেসন তো পুলিশের সামনে রয়েছে। তো পুলিশ এই কথা জানতে পারে আর আমরা দেখতে পাই এই পুরো ঘটনায় লেসন কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর এইদিকে চ্যাং স্বপ্ন দেখেও বাড়িতে এসেছে এবং ওর মেয়ে ভালো মতোই ঘরে রয়েছে এবং প্রতিদিনের মধ্যে বাপ বেটা দুষ্টিমি করছে। তবে তখনই ঘুম ভেঙে যায় চ্যাং এর এবং দর্শকরা হয়তো বলবে এখানে এই স্বপ্নটা যদি সত্য হতো। তো যাই হোক তখনই চ্যাং এর কাছে একটা মেসেজ আসে আর ওখানে লেখা ছিল টিয়ান সকাল 8টায় স্কয়ার স্টেশন আসবে, তুমি সেখানে এসো। তো হতে পারে হয়তো লেসন এই মেসেজটা করেছে। তো যাই হোক পরের দিন আমরা দেখি পুলিশ স্টেশনে তোমার ওই লেসন রয়েছে, তারা প্ল্যান করছে কি করা যায় এবং এখানে পুলিশ লেসনকে বলে টিয়ানকে দেখার সাথে সাথে তোমার মাথার ক্যাপ খুলে ফেলবে আর এটাই পুলিশের জন্য ইশারা হবে, আমরা বুঝতে পারবো এটাই টিয়ান এবং ওকে ধরে ফেলবো। কিন্তু এখানে আমরা দেখি চ্যাংও চলে আসে। তো যাই হোক এদিকে টিয়ান লেসনের সাথে দেখা করে, ওর কাছে টাকা আনতে যায়, কিন্তু লেসনকে ভিডিও দেখে টিয়ান বুঝতে পারে যে এই শালা লেসন সাথে পুলিশ নিয়ে এসেছে। আর তখনই চারদিক থেকে পুলিশ আসে এবং টিয়ানকে ঘিরে ধরে আর দূর থেকে তখন চ্যাংও টিয়ানকে দেখে ফেলে, আবার জোশুয়াও চ্যাংকে দেখে ফেলে। আর এইদিকে টিয়ান তখন পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে লাগে, পুলিশের পিছু করে, কিন্তু জোশুয়া টিয়ানকে না ধরে চ্যাংয়ের পেছনে যেতে থাকে। বাট টিয়ান পুলিশের কাছ থেকে বেঁচে পালাতে থাকে আর চ্যাংও শটগান নিয়ে টিয়ানের দিকে আসতে থাকে এবং একটা মোড়ে এসে ওকে ধরেই ফেলে এবং ওকে গান পয়েন্ট করে আর চ্যাংয়ের মাথায় তো পুরো রক্ত উঠে গিয়েছে। আর এদিকে চারপাশ থেকে পুলিশ তোকে ঘিরে ফেলেছে। তো সকল পুলিশ চ্যাংকে বন্দুক ফেলে দিতে বলে, বাট চ্যাং তখন টিয়ানকে বলে তুই আমার ছোট্ট মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তোকে তো মরতেই হবে। বাট টিয়ান তখন তার জীবনের জন্য মাফ চাইতে থাকে, মানে এটা একটা ইতরের বাচ্চা এবং ওই ইতরের বাচ্চাটাকে আর ইতর বানিয়েছে ওর বাপ মেয়ে আর কি প্রশ্রয় দিয়ে। তো যাই হোক জোশুয়া তখন চ্যাংকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং জোশুয়া বলে তুমি এই খারাপ ছেলেকে মেরে কেন নিজেকে অপরাধী বানাবে, খুনি বানাবে, তুমি বেঁচে থাকো, ওকে আমরা ফাঁসি দেবো। বাট চ্যাং বলে এরকম কিছুই হবে না, ওর বয়স তো 18 হয়নি, ও কিছু বছর জেল খেটে আবার বের হবে, ওকে মেরে ফেলাই সবচেয়ে ঠিক হবে। বাট টিয়ান এদিকে তো নিজের করা কাজের জন্য মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। বাট চ্যাং তখন বলে শয়তানের আবার কোনো ক্ষমা হয় নাকি? শয়তানকে এজন্যই ক্ষমা করা যায় না কারণ শয়তান কখনো মানুষ হতে পারে না। তো এই কথা বলে সে টিয়ানের উপর গুলি করে, বাট গুলিটা ওর মাথায় না লেগে টিয়ান নাড়া দিয়েছে এই কারণে চোখের সাইড দিয়ে মনে করে যে ঢুকে যায়, মানে টিয়ান আহত হয়। বাট পুলিশও তখন চ্যাংকে গুলি করে, বাট পুলিশের গুলি লাগে হচ্ছে চ্যাংয়ের বুকে। তো চ্যাংয়ের গুলিতে টিয়ান মানে ওই শয়তান মারা না গেলেও পুলিশের গুলিতে চ্যাং কিন্তু সেখানে পড়ে যায় এবং চ্যাং শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তার চোখের সামনে তার মেয়েকে দেখতে পায় এবং তার মেয়ের সাথে কাটানো ভালো সময়গুলো মনে করে। আর চ্যাংয়ের লাশের দিকে জোশুয়া অসহায়ের মতো তাকিয়ে থাকে, মানে কিছুই করার নেই, কিছুই করতে পারলো না। আর এইদিকে চ্যাংয়ের মৃত্যুর খবর টিভিতে দেখানো হয়, জিআই খবর দেখে এবং ও অনেক কষ্ট পায়। আর তারপর দেখানো হয় আমাদের 6 মাস পরে, যেখানে কোর্টে কেস চলছে, মানে এখনো কেসই চলছে, ওই টিয়ানের কেস চলছে তাও। তো যাই হোক জোশুয়া তখন চ্যাংয়ের মেমোরিয়ালে যায় এবং ওকে প্রমিস করে যে অপরাধীদের আমি শাস্তি দিয়ে ছাড়বো। আর এরপর মিল্টন জোশুয়াকে বলে কোর্টের রায় তো আজকে শেষ হবে, আজকেই রায় দেবে। বাট জোশুয়া তখন বলে আজকে এক টিয়ান ধরা পড়লো, কালকে এরকম শত শত টিয়ান আসবে। বাচ্চাদের অভাব পূরণ করা বা খালি পড়ালেখা করা বাপ মায়ের দায়িত্ব নয়, বাচ্চাদের ভালো মতো শিক্ষা দেওয়া বা সামাজিক করাও বাবা মায়েদের অনেক বড় দায়িত্ব। আর এটা যদি হয় তাহলে দেশে অপরাধ অনেক কমে যাবে। তো যাই হোক নাবালক হওয়ার কারণে টিয়ানের মাত্র 12 বছরের জেল হয়। আর লেসন যেহেতু রাজসাক্ষী ছিল বা পুলিশকে হেল্প করেছে এই জন্য ওকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু ও মানসিকভাবে এত বেশি ডিস্টার্ব হয়ে যায় যে ও বর্তমানে পাগল হয়ে গিয়েছে, ওকে মানসিক হসপিটালে ভর্তি করা হয়। মানে লেসন একটা ভালো ছেলেই ছিল, সারা জীবনই ওর যন্ত্রণাই গেল। আর ওইদিকে টিয়ান কি করবে, 12 বছর পর বেরিয়ে আবার সেই পার্ট, বাপের তো টাকা আছে, পাওয়ার তো আছে, আর
তারপর একটা ডিগ্রি তো হলো যে মার্ডার করেই ঘুরতেছি বাইরে। তো যাই হোক, এরপর আবার লেসনের বাবারও 6 মাসের জেল হয়। এর কারণটা হচ্ছে তিনি চ্যাংকে মেসেজ করে টিয়ান কোন জায়গায় যাবে সেই ঠিকানাটা বলেছিল। মানে আমরা যেটা লেসন মনে করেছিলাম ওটা মূলত লেসন দেয়নি, ওর বাবা দিয়েছিল। আর জিয়ারও কিন্তু 3 মাসের জেল হয়েছিল, কারণ সে পুলিশকে না জানিয়ে চ্যাংকে লুকিয়ে রেখেছিল। তো যাই হোক, এই কেসটার 10 বছর পর চীনের সংবিধানে আইনি চেঞ্জ করা হয়। নাবালক আইন 18 থেকে 12 বছর করা হয়। মানে তুমি 12 বছর হওয়ার পর থেকেই প্রাপ্তবয়স্ক, এবং 18 বছরের পরে তুমি যদি কাউকে খুন করো, রেপ করো, যে শাস্তি হবে 12 বছরের পরেও সে একই শাস্তি হবে। তো যাই হোক, সিনেমার শেষে আমরা দেখতে পাই চ্যাং কুইনকে পিক আপ করতে এসেছে এবং সে ব্যাগে কুইনের জন্য উপহার নিয়ে এসেছে। আর সেটা হলো একটা ছোট্ট কুকুর, মানে যেটা নিয়ে তাদের সকালে ঝগড়া হয়েছিল। আর কুইন এই কুকুরটা দেখে অনেক খুশি হয়, চ্যাংও খুশি হয়। আর তারপর দুজন সুন্দর গল্প করতে করতে বাড়ির দিকে যেতে থাকে। তো এই সিনেমার লাস্টে ডিরেক্টর এই কথাটাই বলে, ইস, ওদের গল্পটা এইভাবেও হতে পারতো যদি মাঝখানে এত কিছু না ঘটতো, বা টিয়ান নামের ওই মানুষগুলো, ওই নাবালক নরপিশাচগুলো না থাকতো। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো সিনেমাটি সেটা কমেন্টে অবশ্যই বলবে। এবং তোমার কি মনে হয় পৃথিবীর সব দেশেই কি এই নিয়ম করা উচিত? আমার তো মনে হয় এখন নাবালক মাবালক নাই, 10 বছরের পর থেকেই সবগুলোকে একই রকম শাস্তি দেওয়া উচিত, কারণ ওই 6 এ পড়া পোলাপান অনেক বেশি ট্যালেন্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের সাবেস 420 তে আমরা কিন্তু দা রকের নতুন সিনেমা রেড ওয়ান সিনেমাটি এক্সপ্লেন করেছি। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি, এখনো হলে চলছে। তো ওই সিনেমাটি সাবেস 420 তে এক্সপ্লেন করা হয়েছে। আর এছাড়াও আলামিন 420 তে কিন্তু চলছে হরর মান্থ, ওখানে তুমি অনেক হরর সিনেমা দেখতে পারবে। আর র্যান্ডম অ্যানিমেশনে আমরা খুব শীঘ্রই সাইবার পাঙ্ক সিরিজটা শুরু করতে চলেছি। তো সবগুলো চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ওই চ্যানেলগুলোতে গিয়েও ঘুরে এসো এবং সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে আমরা র্যান্ডম এই সিনেমা দেখলাম, আর আগামীকাল আমরা দেখবো হচ্ছে মার্লি অ্যান্ড মি নামে অসাধারণ একটা সিনেমা, যেটা বাস্তব ঘটনার উপর নির্মিত। এবং এই সিনেমার IMDb রেট কত জানো? 10/7, এবং প্রায় 2 লাখ মানুষ এই সিনেমাটিকে 10/7 রেটিং দিয়েছে। আর সত্য ঘটনা নিয়ে, এত সিম্পল স্টোরি নিয়ে এত সুন্দর একটা সিনেমা বানানো সম্ভব, তুমি এই সিনেমা না দেখলে বুঝবেই না। মানে ওই সিনেমা দেখার পরে তুমি বলবে যে না, মনটা ভালো হলো, অনেক সুন্দর একটা কিছু দেখলাম। তো আশা করছি এখন থেকে র্যান্ডমের সকল কন্টেন্টই তোমাদের পছন্দ হবে। তবে মাঝে মাঝে তুই একটা বকরি মার্কা সিনেমা তো আনবই, তা না হলে ভালো সিনেমার মর্ম বুঝবে কেমনে। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।